গুম আইনের খসড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মাহমুদ আসাদুজ্জামান। সাবেক কোনো প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবার প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি। জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম আইন নিয়ে অংশীজন সভায় এসব কথা বলেছেন মন্ত্রী। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ধন্যবাদ মাসুম। জাতীয় মানবাধিকার কমিশনার এবং গুম সংক্রান্ত আইনের খসড়া নিয়ে অংশীজনদের মতামত শুনতে এই আয়োজন। কমিশন যে সে মানবাধিকার সঞ্চালনা করেন আইনমন্ত্রী নিজেই। শুরুতেই কেমন হবে মানবাধিকার কমিশনের আইন সেটি তুলে ধরা হয়, এরপর মতামত দেন অংশীজনরা। এখানে যদি একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন থাকে তাহলে দে আর এবল টু অ্যাডজুডিকেট বিটুইন দ্য টু পার্টিজ এন্ড সে যেটা ঘটেছে বা ঘটে নাই। বাছাই কমিটি দেখে মনে হচ্ছে আপনারা এখানে রাজনৈতিক বিবেচনায় একমাত্র বিবেচনা। বিগত দিনেও যেভাবে যাদেরকে সন্দেহ করা হয় যে তারা এটার সাথে যুক্ত, তারা যেই ধরনের উত্তর দিতেন একই রকম উত্তর দিচ্ছেন, এবং পুলিশের কাছে গেলে ওই জিডি করার সময় মানে সন্দেহভাজনদের কথা বলা যাবে না। সংশ্লিষ্ট বাহিনী যেগুলো থাকবে স্যার, যারা এটার জন্য কাজ করবে স্যার, আমরা সবাই যেহেতু জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সরকারকে মেন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং তার অধীনে যে বাহিনীগুলো আছে দে ক্যান্ট সাবমিট এনি রিপোর্ট ইন্ডিভিজুয়ালি। ওনাদেরকে যদি দিতেই হয় তাহলে কিন্তু সরকারের মাধ্যমেই দিতে হচ্ছে। সুতরাং স্যার এখানে বাহিনীর প্রধানের কাছে আলাদাভাবে এটা প্রতিবেদন চাওয়া বা তাদের মাধ্যমে দেয়াটা কি স্যার, এটা একটু আপনার ইন্টারপ্রিটেশন ইজ নট কারেক্ট। জি স্যার। হিউম্যান রাইটস কমিশন ইজ an independent statutory body. Yes, sir. And if this requires any report from anyone, they are legally bound to submit it directly. সরকারি দলের সদস্য এবং মন্ত্রিপরিষদ সচিব এখানে কিন্তু একটা ইনফ্লুয়েন্স থেকে যাবে কিন্তু সরকারি দলের। শিশির মনির বিষয়টা তুলেছেন, আপনারা বিকল্প প্রস্তাবনা দেন, আমরা দেখব। সেখানে কি ল কমিশনের চেয়ারম্যান এই ওনাদেরকে অন্তর্ভুক্ত করা যায় কিনা? সরি টু সে, এটা মিডিয়ায় আসবে, তারপরেও বলি সুপ্রিম কোর্টকে আমরা এক সময় রিলাই করতে করতে সুপ্রিম কোর্টের রিটায়ার্ড বিচারপতিরা চাকরির জন্য রিটায়ারমেন্টের পরে কমিশনের চেয়ারম্যান হওয়ার জন্য একের পর এক তারা যেভাবে তাদের কন্ডাক্টগুলো এক্সপোজ করেছেন। আমার ল কমিশনের কথা আপনি বলছেন, ডু হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্য ল কমিশন? ল কমিশন সৃষ্টির পরে 22টা লয়ের রিকমেন্ডেশন করেছেন মনে হয়, 8টা ল তার থেকে নেওয়া হয়েছে। আমার বিনিময়ে 165 কোটি টাকা খরচ হয়েছে, মোর দ্যান দ্যাট। আর এর চেয়েও বড় ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানের। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি উনি চিন্তা করেন আমার রিটায়ারমেন্টের পর ওই জায়গাটা আমার জন্য কিভাবে নেওয়া যায়। ইফ আই এম নট, শিশির মনির আমার মাথা ঝাঁকাচ্ছে। বিগত সরকার একটার পর একটা প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। বলেন আগামীতে প্রাক্তন কোনো প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবার প্রয়োজন নেই। আমরা বিশ্বাস করি কোনো চিফ জাস্টিসের কেয়ারটেকার গভর্নমেন্ট হওয়ার দরকার নাই। আপনি প্রধান বিচারপতিকে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান করতে চাবেন, উনি রিটায়ারমেন্টের পরে হিসাব কষা শুরু করবে। আমরা এই জায়গাগুলো রিথিঙ্ক করি। সভার দ্বিতীয় অংশে আলোচনা হয় গুম বিষয়ক আইন নিয়ে। এ সময় মন্ত্রী স্পষ্ট করে বলেন আইনের খসড়া নিয়ে তিনি সন্তুষ্ট না। এ সময় গুম এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন নিয়ে আলোচনার উদ্যোগকে স্বাগত জানান অ্যাটর্নি জেনারেল। This is a very good move from the government. As Tahsin Ruzdi was mentioning, that we are frustrated seeing so many ifs and buts regarding the government's commitment for enacting these two particular pieces of legislation. গুম কমিশনের আইনের এই ড্রাফটিংটা নিয়ে আমি এখন পর্যন্ত নিজেই হ্যাপি না। আই হ্যাভ টু গো থ্রু ইচ অ্যান্ড এভরি লাইন উইদিন দিস ভ্যাকেশনে এগেন। হয়তো আপনাদের সাথে আবার সেকেন্ড কনসালটেশনে আমি আসবো। যারা গুমের শিকার হয়েছেন নতুন আইনে তাদের সুবিচারের নিশ্চিতের দাবি জানান সংসদে সংরক্ষিত আসনের 2 সদস্য। পাবলিক কনফিডেন্সটা আবার আমরা এইভাবে ফিরিয়ে আনতে পারি এবং সেইটার উদ্দেশ্যেই কাজ করে যেতে পারি। গুমের শিকার বা গুমের ব্যক্তিদের যাতে বিচারের আওতায় আনা যায়, এর একটা বিচার হয়, সেই জন্য আসলে মূলত আমার রাজনীতিতে সম্পৃক্ততা। Bangladesh deserves a strong, credible, independent human rights institution. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।